স্বাগত ৭১ জার্নালে আপনাদের সাথে আছে দর্শক, আমি দানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় নিয়ে বিশ্লেষণ করে থাকি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনা টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম কাগজি। ধন্যবাদ এবং স্বাগত, আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা মূলত আসলে এই যে নির্বাচনী প্রচারণা, পাল্টাপাল্টি রাজনৈতিক বক্তব্য, এই বিষয়গুলো নিয়ে আসলে একটু বিস্তারিতভাবে আলোচনা করব। আমাদের অতিথিরাও পর্যায়ক্রমে দর্শক যুক্ত হবেন আলোচনা নানা সময়, এবং আপনারা তো আমাদের সাথে আছেনই। আমরা সেই আলোচনায় যাব, তবে তার আগে দেখে আসতে চাই কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল তারা কি সংবাদ শিরোনাম করেছে এখন পর্যন্ত। প্রথম আলো বলছে যে সিজিএস এর আলোচনা, ভাবমূর্তি সংকটে বাংলাদেশ, চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে নতুন সরকারকে। এটি তারা একটি, যতটুকু আমরা জানি যে বেশ কিছু বরেণ্য ব্যক্তিদের নিয়ে তারা একটি পলিসি ডায়ালগ করেছে, সেখানে তারা এই ধরনের বক্তব্য দিচ্ছে। এবং একই সাথে সংবাদ সম্মেলনে লুৎফে সিদ্দিকী আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র। এটা অবশ্যই আমাদের জন্য একটি ভালো খবর। এর পাশাপাশি আছে যে ময়মনসিংহের জনসভা, একটি দল স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে, তারেক রহমান বলেছেন। আমরা জানি যে তিনি এই মুহূর্তে গাজীপুরে আছেন এবং সেখানে তার জনসভার কথা রয়েছে। এরই মধ্যে সেখানে তিনি পৌঁছেছেন, হয়তো আমরা কিছুক্ষণের মধ্যেই তার বক্তব্য শুনতে পারবো। এরপর আমাদের হাতে আছে বাংলা ট্রিবিউন। তারা বলছে ডাকসু নেতাদের বিরুদ্ধে চাপ প্রয়োগের অভিযোগ পরিচালকের, টিএসসির কক্ষ বরাদ্দ নিয়ে বিতর্ক, এটি তাদের বিশেষ প্রতিবেদন। এছাড়াও আছে নির্বাচনে ২৪ ঘন্টা নৌযান চলাচলে ইসির নিষেধাজ্ঞা, নারায়ণগঞ্জে প্রচারণায় বাধার অভিযোগে বিএনপি জামায়াত সংঘর্ষ, আহত হয়েছেন ৫ জন। এবং চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি, মির্জা আব্বাস বলেছেন। আমরা জানি যে এই ঢাকা ৮ আসনের এরই মধ্যে মির্জা আব্বাস এবং অর্থাৎ বিএনপি প্রার্থী এবং এনসিপি প্রার্থীর মধ্যে এক ধরনের বলা যায় ভোট যুদ্ধ শুরু হয়ে গেছে কম বেশি। আমরা প্রতিদিনই নানা রকম খবরাখবর আসলে পাই সেখানে। এরপর আমাদের হাতে আছে bdnews24.com। তারা বলছে দেশে তৈরি হবে ড্রোন, চীনা কোম্পানির সাথে চুক্তি। এই চুক্তিতে প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি, শিল্প দক্ষতা উন্নয়ন এবং যৌথ প্রযুক্তিগত সহযোগিতার বিষয় থাকছে। এরপর আছে ভোটের আগেই পদোন্নতি, অতিরিক্ত সচিব হলেন ১১৮ জন কর্মকর্তা। বলা হচ্ছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রীর প্রতিমন্ত্রীদের পিএস এবং ডিসির দায়িত্ব সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা কর্মকর্তারা এই পদোন্নতি তালিকা থেকে বাদ পড়েছেন বলে আগে আভাস পাওয়া গিয়েছিল। এরপর ভোট ঘিরে ৩ দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা হবে, সেই খবর। এবং দুর্নীতির পাতা ধরে টানাটানি করব না, শিকড় তুলে ফেলবো, শফিকুর রহমান তিনি বলেছেন। এবং একই সাথে রাজধানীতে ২ বাসের মাঝে পড়ে প্রাণ গেল ব্যাংক কর্মচারী, বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক কমার ইঙ্গিত মিলেছে বললেন লুৎফে সিদ্দিকী। নানা রকম খবরাখবর দর্শক, বিভিন্ন গণমাধ্যমগুলো নির্বাচনের খবরই আসলে বেশি। যতই নির্বাচনের সময় সামনে চলে আসছে ততই বলা যায় নির্বাচনের যে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা, তাদের যে বক্তব্য, তাদের প্রতিশ্রুতি, সেটা নিয়েই সব জায়গায় আলোচনা হচ্ছে। গণমাধ্যমগুলো তার বাইরে নয়। যেমনটা বলছিলাম আপনাদেরকে যে তারেক রহমান এর মধ্যে গাজীপুরে তার জন্য যে জনসভার আয়োজন করা হয়েছে সেখানে তিনি পৌঁছেছেন, হয়তো কিছুক্ষণের মধ্যে তিনি সেখানে বক্তব্য দেবেন। আমরা সেই বক্তব্যতে সরাসরি তখন যুক্ত হব। তবে তার আগে আলোচনা শুরু করতে চাই কাগজি ভাই আপনাকে দিয়ে। সেটি হচ্ছে যে তারেক রহমান আজকে ময়মনসিংহের যে জনসভা, সেখানে তিনি বলেছেন যে একটি দল, বিশেষ করে একটি দলকে ইঙ্গিত করে তিনি বলেছেন যে স্বৈরাচারী ভাষায় এর আগে বিএনপিকে যা যা বলা হতো, অর্থাৎ দুর্নীতিবাজ অথবা অনেক ধরনের অপকর্মের সাথে জড়িত, এভাবে নানাভাবে বিএনপিকে আখ্যায়িত করা হতো, সে একই রকম ভাষা ব্যবহার করছে আরেকটি রাজনৈতিক দল। সেখানে তিনি একটি কথা বলেছেন যে এটা রাজনীতির জন্য যদি হয় সেটা একটি ভিন্ন প্রসঙ্গ, কিন্তু যারা বলছেন তারা একটা সময় এই বিএনপির সাথে জোট করে সরকারে ছিলেন, এবং তারা এখন সরাসরি বলেছেন যে যদি বিএনপি সেরকম দুর্নীতি পরায়ণ দলই হতো, সরকারই যদি হতো, তাহলে তারা কেন সেখানে ছিলেন, পদত্যাগ কেন করলেন না, এ প্রশ্ন তিনি তুলেছেন। আপনার মন্তব্যটা শুনে নেই। মন্তব্য বলতে এটা তো খুবই স্বাভাবিক একটা প্রশ্ন, বা এটা একটা ন্যারেশনও তৈরি হতে পারে যে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যে জোট সরকার ছিল, সেই জোট সরকারে তাদের ২ জন মন্ত্রী ছিলেন, একজন মতিউর রহমান নিজামী আর একজন হচ্ছে মুজাহিদ, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ।
তো তারাও ছিলেন। এবং যদি ওই সরকারের মধ্যে ওই সরকার যদি দুর্নীতিবাজ হয়, তাহলে স্বাভাবিকভাবে ওই দুই মন্ত্রীর ঘাড়েও একই দোষ আসে। তাহলে বিএনপিকে তারা নিশ্চয়ই বলেছে যে দুর্নীতি করেন না বা কিছু করেন না, তাহলে তো তারা যদি নাও শুনে থাকে তাহলে তারা বেরিয়ে যেতে পারতো। এটা তো পরিষ্কার কথা, এবং তারেক রহমান ওই কথাটাই বলেছেন। আর ওই একই ভাষায় কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরাও কিন্তু ওই একই কথা বলতো, যে কারণে আওয়ামী লীগ গত 15-16 বছর ধরে বিএনপির বিরুদ্ধে টানা অভিযোগ যেগুলো করে গেছে, এখন এসে আবার জামাত ইসলামের আমির উনি তো ওই একইভাবেই ওই কথাগুলো বলে যাচ্ছেন। তো সেইটারই জবাব উনি দিয়েছেন। আরেকটি কথা হলো, আমার কাছে আজকেও আপনি দেখবেন, গতকালকেও যাত্রাবাড়ি এবং ধূপকলা মাঠে মনে হয় বক্তব্য দেওয়ার সময় যে হাত পা ভেঙে দেওয়ার কথা বলছেন উনি। তারপর আজকে আবার খুলনাতেও জনসভা করেছেন। তো ওনার বক্তব্য থেকে আমার আবার একটা জিনিস মনে হলো, বিজেপির পশ্চিমবঙ্গের যে নেতা শুভেন্দু অধিকারী ঠিক যে ভাষায় কথা বলে, যে বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, আমার কাছে মনে হয়েছে যে তাদের মধ্যে যেন এই ধরনের একটা বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখতে পাই। তাহলে রাজনীতিতে যদি এই মানে নির্বাচন আসলে আমরা কাদা ছোড়াছড়ি একটা হবেই, এটা আমরা ধরেই নেই। তো বডি ল্যাঙ্গুয়েজ আপনি খেয়াল করবেন, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল কথা যত না বলে, তার চেয়ে তার হাত, মুখ, চোখ এইগুলো আরো বেশি নড়াচড়া করে, দেখবেন আপনি। আচ্ছা, এই ভদ্রলোক আবার কিন্তু অধ্যাপক, বুঝতে পারছেন? এখন কোন কলেজের অধ্যাপক এবং কিভাবে অধ্যাপক হয়েছেন এটারও কিন্তু কোনো রকম ব্যাখ্যা তাদের কাছে নেই, অথচ অধ্যাপক উনি লিখেই যাচ্ছেন। সরকারি চাকরিতে মানে বিশেষ করে কলেজগুলোতে বা ইউনিভার্সিটিতে আপনারা অনেকেই জানেন যে লেকচারার, তারপরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, তারপরে জীবনের শেষ প্রান্তে এসে একজন অধ্যাপক হন, আর ওনাদের একেবারে শুরুতেই অধ্যাপক হয়ে যায়। তো এটাও এটা মুনাফেকি, কিন্তু একদম রীতিমতো আপনি যেভাবেই বলেন না কেন, একজন নামের আগে লাগাবে অধ্যাপক, কিন্তু কোন স্কুলে অধ্যাপনা করেছেন তাও বলেন না। তো এই যে মুনাফিকি তাদের চরিত্রের মধ্যে, তারপরে এই যে স্বৈরতন্ত্রের কথা বলা আছে, স্বৈরাচারী মনোভাবের কথা বলা আছে, তাদের রাজনৈতিক সংগঠনটাই কিন্তু ওই রকমভাবে তৈরি করা, যে একটা ফ্যাসিজম তাদের মধ্যেই কিন্তু দলগতভাবেই গড়ে ওঠে, যে ওইখানে ভিন্ন মতের কোনো লোকজন ওর ভিতর ঢুকতে পারবে না, তারপরে ভিন্ন মত সেখানে পোষণ করা যাবে না। ঠিক এই রকম স্টাইলের এই দলটাকে, সেই দলের সঙ্গেই বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করেছে, পাশাপাশি তারাও ছিল। তো এখন এই নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ করে দেখা যাচ্ছে যে 5ই আগস্টের পর থেকে তাদের বডি ল্যাঙ্গুয়েজ যেন চেঞ্জ হয়ে গেছে একেবারে, যে তারাই মনে করছে যে ক্ষমতার কন্টেন্টার তারা হলো এখন, যে তারা নিশ্চিতভাবে ক্ষমতায় চলে যাচ্ছে, বিএনপিকে পিছিয়ে ফেলে তারা সামনে এগিয়ে যাচ্ছে। অথচ ভোটের হিসাবে তারা এখনো পর্যন্ত 8 to 10% উপরে কিন্তু এই পর্যন্ত যায় নাই। তো এইবার তারা কি ভাবছে যে কত পার্সেন্টেজ পাইলে পরে তারা ভোটের মাঠে জিততে পারবে। বিভিন্ন সময় বিভিন্ন সংস্থা কিন্তু আবার দেখা যাচ্ছে যে কিছু জরিপ চালায়, বিএনপি এবং জামাতের মধ্যকার ডিফারেন্সটা এত ন্যারো করে নিয়ে আসছে যে মনে হচ্ছে জামাত ক্ষমতায় চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। আর বেশ কয়েকটি সংস্থা আন্তর্জাতিকভাবে কিছু রিপোর্ট তারা মনে হয় কীভাবে নিয়ে আসছে জানি না, যেমন ওয়াশিংটন পোস্ট তারা যখন বলছে যে জামাতের সঙ্গে তারা নাকি বন্ধুত্ব করতে চায়। তো আমেরিকা কি বলে আর কি করে এটা কিন্তু আমাদের এখনও বুঝতে অনেক কষ্টকর। এই কারণে আমি বলি, এই আমেরিকা 2001 সালে একটা জিনিস দেখবেন, ওয়ার অ্যান্ড টেররে এখানে সন্ত্রাস বা মূলত জঙ্গিবাদের বিরুদ্ধে তাদের লড়াই সংগ্রামের কথা বলা হয়েছে। এবং এই সময় লাদেন বা যারা যারা এই ইসলামী জঙ্গি গোষ্ঠী ছিল তাদের বিরুদ্ধেই তাদের সংগ্রামটা ছিল। হুট করে তারা এখন এসে এই ওয়াশিংটন পোস্টে এই ধরনের একটা রিপোর্ট করে দিয়েছে, তাতে করে মনে হচ্ছে যে মনে হয় যে আমেরিকা কিছুটা হলেও
এই জামাতের দিকে এটা ঝুঁকে নিয়ে পড়ছে। কিন্তু গণমাধ্যমে বেশ কয়েকটি খবরও আছে, মানে যদিও পুরোপুরি আসলে বিষয়টা নিশ্চিত হওয়া এখনো জানি, কারণ কোনো পক্ষেই স্বীকার করেনি। সেটা হচ্ছে যে আমেরিকার প্রতিনিধিদের সাথে জামায়াতের প্রতিনিধিদের এক ধরনের বৈঠক, এই ধরনের কথা বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখেছি, হচ্ছে, কিন্তু দুই পক্ষ থেকে আসলে এখন পর্যন্ত পুরো পরিষ্কার আসলে সেটা জানা যায়নি। তবে হয়তো এটা তো ওপেন, ওয়াশিংটন পোস্টের নিউজটা তো ওপেন, এটা তো আর কোনো গোপন কিছু না, এটা সবাই দেখছে, জানছে, বুঝছে যে জামাতের সঙ্গে তারা বন্ধুত্ব করতে আগ্রহী। তো তাদের পূর্ববর্তী কর্মকাণ্ড বিশেষ করে আমেরিকার যে কর্মকাণ্ডগুলো আমরা দেখেছি, যে ইসলামী উগ্রবাদের বিরুদ্ধে তাদের একেবারে যুদ্ধ ঘোষণা করে তারা এই পর্যন্ত আসছে, ভবিষ্যতেও তাদের ওই অবস্থান থেকে যে সরে যাবে, এটা কি মনে হয়? নিশ্চয়ই মনে হয় না। আলোচনা করব আমরা, তবে আমাদের সাথে অতিথিরা যুক্ত হচ্ছেন, তাদের সাথে একটু পরিচয় করে দিতে চাই দর্শক আপনাদেরকে। আমরা জানি যে কৃষিবিদ শামীমুর রহমান শামীম কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক, এবং একই সাথে আছেন অ্যাডভোকেট আতিকুর রহমান কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী। আপনাদের দুজনকে স্বাগত জানাই, যুক্ত হয়েছেন ৭১ জার্নালে। জনাব শামীম, আপনার কাছে একটু প্রশ্ন রাখতে চাই, যেহেতু আজকে জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন যে স্বৈরাচারী ভাষায় একটি দল বিএনপিকে নানাভাবে আক্রমণ করছে, এবং একই সাথে বিএনপি নানা রকম দুর্নীতির কথা বারবার বলছে, তাহলে কেন তারা মন্ত্রিসভায় ছিলেন, এই প্রশ্ন তুলেছেন সেই দলের প্রতি। আপনার কাছ থেকে যদি এই বিষয়ে একটু ছোট করে মন্তব্য শুনে আরও একটি কথা আমরা জানতেই চাই, সেটি হচ্ছে এই যে নানা ধরনের কার্ডের কথা বলছে বিএনপি, সেটি নিয়ে আরেকটি রাজনৈতিক দল অভিযোগ করছে যে এটি এক ধরনের প্রতারণা, এটি মানুষকে এক ধরনের বিভ্রান্ত করার একটি জায়গা, সেটিও কি আসলে কতটা সত্য? আমরা নির্বাচন সংক্রান্ত রাজনৈতিক নানা বিষয় নিয়ে আলোচনা করছিলাম, তবে এই মুহূর্তে সংবাদ শিরোনামগুলো এক নজরে দেখে আসতে চাই। দেশ পরিচালনায় বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান, ময়মনসিংহের পর গাজীপুরে জনসভায় তারেক রহমান। যশোর শহরকে সিটি কর্পোরেশনে উন্নত করা, খুলনায় নতুন শিল্প স্থাপন ও অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি জামায়াতের। ঢাকায় নির্বাচনের প্রচারে পাটোয়ারির উপর ডিম নিক্ষেপ নিয়ে হট্টগোল, ভোট কেনার চেষ্টা এবং আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বিএনপির। ভোট নিয়ে কোনো শঙ্কা নেই, নির্বাচনী কর্মকর্তারা কোনো দলের পক্ষ নিলেই ব্যবস্থা, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। নির্বাচনের আগের দিন থেকে 3 দিন মোটরসাইকেল চলাচল বন্ধ, ট্রাক, মাইক্রোবাস ও ট্যাক্সি ক্যাবে 24 ঘন্টা নিষেধাজ্ঞা। আমরা শিরোনামগুলো শুনছিলাম। আমরা দর্শক প্রথমেই জানিয়েছিলাম ৭১ জার্নালে যে ময়মনসিংহের পর এবার গাজীপুরে জনসভায় বক্তব্য রাখছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আমরা সেই বক্তব্যে যুক্ত হচ্ছি এই মুহূর্তে। বিভিন্ন জায়গায় বহু মানুষ আছেন যারা চাষাবাস করে না, চাষাবাস করে মানুষ, বহু কৃষক আছে। এই কৃষক ভাইদেরকে আমরা সহযোগিতা করতে চাই, এবং সেই জন্য কৃষক ভাইদের জন্য আমরা একটা কৃষক কার্ড তৈরি করেছি, যেই কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে সহযোগিতা পৌঁছে দেব, যাতে করে কৃষক ভাইদের উপকার হয়। এর বাইরে আমরা শুধু গাজীপুর জেলার জন্য, এই যে গাজীপুর, এই গাজীপুরের জন্য আমরা কতগুলো চিন্তা ভাবনা করেছি, এই এলাকার মানুষের বিভিন্ন সমস্যার কথা চিন্তা করে। যেমন আপনাদের এইখানে জয়দেবপুর রেল ক্রসিং এর উপরে একটা ওভারপাস নির্মাণ করা, যেটা নির্মাণ করলে আপনাদের এখানে যে বিআরটি প্রকল্প আছে, এইটা বাস্তবায়ন করে এই যে যানজট, অসহ্য যানজট, এই যানজট যাতে দূর হয়, আপনারা যাতে সহজে চলাফেরা করতে পারেন, ইনশাল্লাহ এইটা আমরা বাস্তবায়ন করব। শুধু তাই নয়, বিশেষ করে আমাদের নারী শ্রমিক যারা আছেন, তারা যাতে নিশ্চিন্তে টেনশনে না থাকেন সন্তানদেরকে নিয়ে, সেই জন্য কিছু কিছু গার্মেন্টসে আছে বা সকল শিল্প প্রতিষ্ঠানে আমরা আমাদের বোনদের জন্য তাদের বাচ্চারা যাতে ঠিকভাবে থাকে, ঠিকভাবে তাদের দেখাশোনায়, তাদের জন্য ডে কেয়ার সেন্টার তৈরি করার পরিকল্পনা আমরা নিয়েছি। প্রিয় ভাই বোনেরা, আপনাদের এখানে বড় বড় কয়েকটি খাল আছে, তুরা, তারপরে লবণদহ আর চিল্লাই খাল আছে, এগুলো কি বন্ধ হয়ে গেছে? পানি আছে না নাই? চলে? হ্যাঁ, দুঃসময় সব বন্ধ হয়ে গেছে।
এটা কি খাল খনন করা দরকার, পরিষ্কার করা দরকার? করবেন সবাই মিলে? আমরা যদি শুরু করি কাজ করবেন? আনাগারা যাবেন, হাত তুলেন, আনাগারা পরিষ্কার যাবেন। ঠিক আছে, ইনশাল্লাহ 12 তারিখে ধানের শীষকে যদি বিজয় করে নিয়ে আসেন, এই তিনটাকে দূষণ মুক্ত করবো আমরা, তিনটা খালকে পুনর্খনন করবো আমরা, যাতে এখানে। দর্শক, আমরা এতক্ষণ সরাসরি গাজীপুরের জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দিচ্ছিলেন, সেখানে যুক্ত ছিলাম। অতিথিরাও যুক্ত আছেন আমাদের সাথে। শামীমুর রহমান শামীম, আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম, আশা করি শুনতে পাচ্ছেন আপনি আমাদের সাথে। এবং জি, প্রশ্নটি ছিল আপনার কাছে যে স্বৈরাচারী ভাষায় বিএনপিকে নিয়ে নানা রকম মিথ্যাচার করা হচ্ছে, এবং সেটি তিনি তারেক রহমান সকালবেলা ময়মনসিংহে যখন জনসভায় কথা বলেন তখন তিনি একটি দলের প্রতি ইঙ্গিত দিয়ে বলেছেন। এবং একই সাথে আরেকটি দল বারবারই বলছে যে এই কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে যতক্ষণ আমরা যুক্ত ছিলাম তারেক রহমানের বক্তব্যে তিনি কৃষক কার্ডের কথা বলছিলেন। এরকম কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডের কথা তারেক রহমান বারবারই সামনে নিয়ে এসছেন এবং বলছেন যে তিনি যদি নির্বাচিত হন, বিএনপি যদি সরকার গঠন করতে পারে তাহলে এই বিষয়গুলো তিনি নিশ্চিত করবেন। এটাকে নিয়ে একটি রাজনৈতিক দল বলছে যে এক ধরনের প্রতারণা। এই বিষয়ে আসলে মন্তব্য আপনার কাছ থেকে একটু শুনে নিতে চাই প্রথমে আলোচনা। ধন্যবাদ। আমার সাথে যারা সহ-আলোচক রয়েছেন, আপনি সহ দেশ বিদেশে যারা সংযুক্ত রয়েছে, সবাইকে আমি সালাম, শুভেচ্ছা জানাচ্ছি। ঠিকই বলেছেন আমাদের চেয়ারম্যান সাহেব, ময়মনসিংহের জনসভায়, গাজীপুরের জনসভায়। আসলে এটা খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক, আমাদের দেশবাসীর জন্য কষ্টকর এটা। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুজনই বাংলাদেশের রাজনীতির ইতিহাসে জামাত ইসলামকে সবসময় রাজনীতি করার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। তাদের প্রতি উদারতা ছিল, অনেক মহানুভবতা ছিল, সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। তাদের জন্য কাজও করেছেন, দেশের জন্য, মানুষের জন্য, সব রাজনৈতিক দলের জন্য কাজ করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। বাকশালের ধ্বংসস্তূপের উপর দিয়ে নতুন করে আওয়ামী লীগের জন্ম দিয়ে সব রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন। এই চর্চাটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের সূচনা করেছেন গণতন্ত্রকে বিস্তৃত করার জন্য, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা শক্তিশালী ভিত্তির উপর রচনা করার জন্য এই সুযোগটা তিনি সৃষ্টি করেছেন। এই জন্য তিনি ইতিহাসে বাংলাদেশের রাজনৈতিক পথ পরিক্রমায় বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হিসেবে মানুষের কাছে চিহ্নিত হয়ে অভিষিক্ত হয়ে রয়েছে। একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেটাও করেছে। আপনি দেখেন, দীর্ঘ 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে গৃহবধূ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য প্রাণান্ত প্রচেষ্টা করেছেন। তিনি বারবার স্বৈরাচারকে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামে এই তিনটি সরকারকে পরাজিত করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করায় অসাধারণ ভূমিকা রেখেছেন, যেটা পৃথিবীর ইতিহাসে বিরল। আপনি দেখবেন মঈন ফখরুদ্দিনের 2 বছর, এরশাদের 9 বছর, হাসিনার 16 বছর। এই আন্দোলনের দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি কথা ছিল যে বাংলাদেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনা, গণতন্ত্রের শাসন ব্যবস্থাকে ফিরিয়ে আনা, মানুষের অধিকার ফিরিয়ে দেয়া, মানুষ যাতে মুক্তভাবে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে, সব রাজনৈতিক দল তাদের মতামত আদর্শ জনগণের সামনে তুলে ধরতে পারে, গণতন্ত্র চর্চার মাধ্যমে একটি বৈচিত্র্য এনে জাতীয় ঐক্য গড়ে তুলে একটি শাসন ব্যবস্থায় স্থায়ী ভিত্তির রূপ দেওয়ার জন্য তিনি প্রাণান্ত প্রচেষ্টা করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদ জিয়া রহমানের আদর্শের পথে অনুসরণ করেছেন। সেখানে জামাত ইসলামী রাজনৈতিক সুবিধা নিয়েছে, অন্যান্য গণতান্ত্রিক দলগুলো নিয়েছে, কোন সময় কণ্ঠকাকীর্ণ করেননি গণতন্ত্রের পথকে। এটাই তো হলো গণতন্ত্রের বৈশিষ্ট্য এবং সৌন্দর্য। ভিন্ন মত পথ থাকবে, আদর্শ থাকবে। আমরা বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন আদর্শ মত রয়েছে, আমরা জনগণের কাছে যাব সেই আদর্শ লক্ষ্য উদ্দেশ্য নিয়ে। জনগণ যদি আমার রাজনৈতিক দল আদর্শকে পছন্দ করে, ভোট দিয়ে ক্ষমতা আনে, তারা রাষ্ট্র পরিচালনা করবে। এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে, যেটা আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন, আজকে আমরা খুব কষ্ট এবং দুঃখ বেদনার সাথে আমাদের রাজনীতিতে সহনশীলতা, ধৈর্য এবং পরস্পরের মত আপনি একটি কথা বলেছেন যে একটি দল আপনাদের সাথে যখন ছিল জোটে, তারা রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করেছে বা নিয়েছে। অ্যাডভোকেট আতিকুর রহমান, আপনি আছেন আমাদের সাথে, আপনারা কি রাজনৈতিক? আমার কথা শেষ হয়নি। এখন আমার যেটা আমাদের চেয়ারম্যান সাহেব তারেক সাহেব বলেছেন
আসলে শুধু অস্থির হয়ে উঠছেন। আপনার তো জনগণ ভোটে নির্বাচিত করলে আপনারা যাবেন, অপপ্রচার বিষদগার বিএনপির ভোট, তারেক রহমানের ভোট, এই যেটা করছেন অপপ্রচার প্রতিপক্ষ এই রাজনৈতিক দল। অপপ্রচার চালানোর যে অভিযোগ আপনারা করছেন তার উত্তর নিশ্চয়ই আমরা আতিকুর রহমানের কাছ থেকে পাবো। জি, এটা খুবই দুঃখজনক, এটা জি। সবারই পরিহার জি করা উচিত। জি, আতিকুর রহমান। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ আলোচক এবং যারা শুনছেন সবাইকে আমাদের শুভেচ্ছা সালাম। আমি একটু আপনার কোশ্চেনে যাওয়ার আগে যিনি স্টুডিওতে আছেন ওনার রাজনৈতিক বিএনপির কি দায়িত্ব জানতে চান, বিএনপির কি দায়িত্বে আছেন? ওনার কে? পরিচয়টা আমি ক্লিয়ার না, উনি বিএনপির কোন পদে আছেন যিনি আমি কথা বিএনপির বলেছেন? গবেষণা বিষয়ক সম্পাদক। না, আপনার না, যিনি স্টুডিওতে আছেন। উনি উনি সাংবাদিক, BNP উনি সিনিয়র সাংবাদিক। না, উনি তো শামীম ভাইয়ের চেয়ে বড় বিএনপি হয়ে গেছেন। আমরা ব্যক্তিগত কারণ উনি আক্রমণ যে কথাগুলো না বলেছেন, করি। দেখুন, আমরা আমি বলি, আমি একটু আমাকে বলুন। আমি যথেষ্ট শ্রদ্ধার সাথে বলছি। প্রথম হচ্ছে যে আজকে এই শোটা আপনারা আয়োজন করেছেন, এটা একটা বৈষম্য হয়েছে। আপনারা এক পক্ষে দুইজনকে নিয়ে এসেছেন। আমার শামীম ভাইয়ের কথা যে টোন অত্যন্ত সুন্দর ছিল। আমাদের সাংবাদিক যিনি মহোদয় আছেন উনি মূলত ব্যক্তিগত আক্রমণাত্মক কথা বলেছেন। দেখুন, আমরা এই ধরনের কাজ কিন্তু আওয়ামী লীগের আমলে কিন্তু সাংবাদিকরা করেছিল, করে করে আজকে আওয়ামী লীগের পতন ঘটেছে এক শ্রেণীর সাংবাদিকেরা। ইদানিং আমরা দেখি কিছু কিছু যখন মিডিয়াতে বসেন সাংবাদিকরা জাতির বিবেক, জাতির দর্পণ, ওনারা জাতিকে গাইড করবেন। ওনারা যখন টকশোতে বসে একটা দলের মহাসচিবকে নিয়ে শিষ্টাচার বহির্ভূত কথা বলেন তখন শেষ শোতে অংশগ্রহণ করা আমাদের জন্য একটা লজ্জার কারণ হয়ে যায়। উনি অধ্যাপক গোলাম পরোয়ারের অধ্যাপক কিনা, কোন স্কুলের অধ্যাপক? আপনি যদি একটু পরিষ্কার করে হয়, বলতেন যে কোন কথায় আসলে আপনি এই ধরনের বক্তব্য দিচ্ছেন। আমি বলি, জি। উনি বলছেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার কথা, উনি স্কুলে অধ্যাপনা করেন বলেছেন না উনি? তো উনি যদি সাংবাদিক হয়ে থাকেন, একটা দলের সেক্রেটারির ব্যাপারে উনি এই ধরনের কথা বলতে পারেন, হয় উনি বিএনপি পদোন্নতি বা আওয়ামী লীগের উনি কোনো গুপ্ত এজেন্ডা বাস্তবায়ন করার জন্য টকশোতে এসেছেন। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আওয়ামী লীগের আমলে 6 থেকে 7 বছর কারাগারে ছিলেন। আপনি তেমন একজন নেতা যিনি আওয়ামী লীগের জুলুমের সবচেয়ে বেশি মুখোমুখি হয়েছেন, তিনি, তার ব্যাপারে আপনি আজ অধ্যাপক নিয়ে কথা বলছেন, উনি মুনাফিক নিয়ে কথা বলছেন। এটা তো নিরপেক্ষ সাংবাদিকতার পরিচয় নয়। আচ্ছা, আমরা উনি নতুন বিপ্লব পরবর্তী কোথাকার বাংলাদেশে অধ্যাপক? একটু বলবেন, আমরা এরকম কোন আচ্ছা, একটু সাংবাদিক বলবেন, আচরণ উনি আমরা কোন জায়গার আমরা অধ্যাপক? কখনো মনে করি না। উনি কি আসলে অধ্যাপক, না, পূর্ণাঙ্গ আপনি অধ্যাপক? কোশ্চেন কেন তুলবেন? না, কেন তুলবো না? এই কোশ্চেন তোলা উনি যাবে তো ওনার নামের আগে অধ্যাপক লেখেন নাকি? ওনার নামের আগে আপনারা কি উনি অধ্যাপক লেখেন না নাকি? বলেন। আপনি আমাকে কথা বলতে দেন। শুনে আমরা এই জন্য আপনি তো যেহেতু আমাকে আক্রমণ করে কথা বলছেন, অতএব এই কথাটা তো জবাব দিতে হবে আপনাকে। উনি কিভাবে অধ্যাপক হলেন একটু বলবেন? এই ধাপগুলো কি উনি ক্রস করে আসছেন কিনা? লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, তারপর প্রফেসর, এই ধাপগুলো তিনি এক্সস্ট করে আসছেন কিনা? আমি দুঃখিত, আমি সেটা অনুরোধ চাচ্ছি না, মানে এই জাতীয় আলোচকের সাথে টকশো করার আমার মানসিকতা আমার নাই। আপনার অন্য কাউকে যুক্ত করুন প্লিজ। কারণ এই ধরনের টকশোতে আমি আসছি দেশে কথা বলে আলোচনায় না, এই ধরনের আলোচক আপনারা আমাদেরকে আগে বলবেন। এই ধরনের আলোচক নিয়ে আমাদের রাত এখন 12টা বাজে, এত সময় আমাদের হাতে নেই। না, অবশ্যই আপনারা সেরকম ব্যক্তি বলেই আমরা কিন্তু আপনাদের কাছ থেকে শুনতে চাই। জি, আমি একটু বলি, আপনি এখানে যখন নিউজ প্রকাশ করেছেন তারেক রহমান নিউজ আপনি বলেছেন, কেন আপনি জামাতের আমিরের নিউজটা বলতে পারেননি? তারেক রহমানের কণ্ঠে আপনি আমাদেরকে শুনিয়েছেন, নেতা সবের কণ্ঠে আপনি আমাদের শুনাননি কেন বলুন? এই যে আপনারা সাংবাদিকরা একটা দল, না না, হেডলাইন আমরা আপনাকে একটু আমি আপনাকে বলি, আমরা যখন 11টার সময় যখন সংবাদ প্রচার হয়েছে তখন কিন্তু জামায়াত ইসলামের আমিরের পুরো হচ্ছে জনসভার পুরো একেবারেই হচ্ছে আমাদের সহকর্মীরা কিন্তু মাঠে আছে আপনাদের সাথে। আমরা সারাদিন আমরা কিন্তু সেটা সরাসরি সম্প্রচার করি এবং সেখানে কোনোভাবেই কিন্তু কোনো দলকে বিশেষায়িত করা হয় না, সবাইকে সকল ভাবেই হচ্ছে সেটা সমানভাবে আমরা সরাসরি সম্প্রচার করি। জামায়াত সাহেবের আমিরের যেই সমাবেশ ছিল সেটি আমরা সরাসরি সম্প্রচার করেছি যখনই তিনি যেখানে বক্তব্য দিয়েছেন, এবং তার পুরোপুরি একটি রিপোর্টও কিন্তু আমাদের প্রতিটা বুলেটিনে গিয়েছে। আপনি যেটি বলছেন সেটি হচ্ছে সংবাদ শিরোনাম। সংবাদ শিরোনামটি খুব ছোট করে হয়, সেখানে হয়তো আপনি জামায়াতের আমিরের কথা শুনতে পাননি বলে আপনি মনে করছেন যে ওনার খবরটা আমরা দিচ্ছি না। আমরা ওনার খবরটা দিচ্ছি। আপনি যদি দেখেন
আপনি দেখেন সেটি হচ্ছে 11টার সময়ও যদি লাস্ট যেই সংবাদটি হয়েছে সেখানেও কিন্তু এই সংবাদটি প্রচারিত হয়েছে আমার ধারণা। এবং একই সাথে কিন্তু তারেক রহমানের সাহেবেরও কিন্তু যখন হচ্ছে এই সংবাদ শিরোনামটি গেছে সেখানে কিন্তু তার বক্তব্য যায়নি। আমরা বক্তব্যতে গিয়েছি, এখন উনি একটা জনসভায় কথা বলছেন সেখানে সরাসরি, কিন্তু আলাদাভাবে কিন্তু আমরা কারোই কোনো কথা কিন্তু আমরা বলিনি। আমার ধারণা এখানে একটু হয়তো আপনার বোঝাতে সমস্যা হচ্ছে। আপনি যদি চান, যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই সংবাদগুলো সরাসরি সম্প্রচার হয়, আপনি ৭১-এর ফেসবুক থেকে শুরু করে ইউটিউবে সেখানে সার্চ দিয়ে কিন্তু আপনি দেখতে পারেন। আমার ধারণা আপনার হয়তো যদি কোনো ধরনের এখানে দ্বিধাদ্বন্দ্ব থাকে সেটি হয়তো দূর হয়ে যাবে। আমি বলেছি আপনি যখন জার্নাল শুরু করেছেন জি। তখন তো আমি তো শুনলাম যেন তারেক রহমান বক্তব্য সরাসরি আমি শুনেছি, আপনার জার্নালে শুনেছি। হ্যাঁ, তো সেই উনি জায়গাতে আপনি না উনি তো আমাদের কোনো এই বক্তব্য মুহূর্তে দেননি। উনি শুরুতে না 12টার কিছুটা পরে আমরা জার্নাল শুরু করেছি 11:40-এ, এবং 12টায় আমরা সংবাদ শিরোনাম দিয়ে উনি তখন হচ্ছে এই মুহূর্তে গাজীপুরে কথা বলছেন, আমরা সেখানে আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম অল্প কিছু সময়ের জন্য। এখন যদি আমি বলি আমরা আলোচনায় আসলে যদি ফিরি তাহলে হয়তো আমাদের জন্য ভালো হয়। আমরা আলোচনায় ফিরি, আমরা আলোচনায় আসলে ফিরি, যেহেতু নির্বাচন সামনে আমরা দিন শেষে আমরা সকল রাজনৈতিক দলের সাথেই কিন্তু কথা বলছি, সবাই আমাদের অতিথি হিসেবে আপনারা আছেন, আপনারা সম্মানিত অতিথি। আমার ধারণা কোনো ধরনের এখানে ভুল বুঝাবুঝির কোনো সুযোগ নেই। আমি সেটাই প্রত্যাশা করি। আমি আপনাদের এখানে বহুবার যুক্ত হয়েছি, এটা গভীর রাতের শো, সবারই কিছু ব্যস্ততা থাকবে সেখানে। আমরা এই জন্য কৃতজ্ঞ যে আপনারা নানা ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেন। এখন নির্বাচনের মানে সময় চলছে, যদি আপনি এখানে নিরপেক্ষতা বজায় রাখতে না পারেন, বিশেষ করে আমি আপনার গেস্টের ব্যাপারে বলবো, তাহলে এটা কিন্তু মানুষের মধ্যে একটা ভুল মেসেজ যাচ্ছেন। উনি কথা বলবো ওনার জায়গা থেকে আমরা শুনবো, আমরা বিশ্লেষণ করবো, আমরা দলগুলো আমাদেরকে আবার সংশোধন করে নেব। কিন্তু যদি শুরুতে একটা দলের ব্যাপারে কথা বলেন, ব্যক্তির ব্যাপারে, আবার সেখানে হচ্ছে, এটা কিন্তু কখনো আসলে সুন্দর হয় না। আমি তো এবার আসি, দেখুন আমরা একসাথে ক্ষমতায় ছিলাম 2001 সাল থেকে 6 সালে, আমরা একসাথে আন্দোলন করেছি না? এখন কি আমাদের সাথে বিএনপি সম্পর্ক খারাপ হয়েছে বলুন তো? এবং খালেদা জিয়া যখন ইন্তেকাল করেছে আমরা সবাই তার জানাজা গিয়েছি, ছাত্র শিবির থেকে সবাই দোয়ার আয়োজন করেছে, আমাদের দলীয় আমির গিয়েছেন, আমরা বিএনপির বনানী অফিসে গিয়েছেন, গোলশান অফিসে আমাদের আমির গিয়েছেন, আছে না? আমাদের প্রতি আমরা মনে করি আমাদের বিপ্লব পরবর্তী বাংলাদেশে সবার প্রতি আমাদের সহনশীল আচরণ আছেন। এখন রাজনৈতিক মাঠে যাচ্ছেন, এখানে এটা গণতন্ত্রের সৌন্দর্য, বাকযুদ্ধ হবে, সেটাকে আপনি ভিন্ন দিকে করে দিতে, আপনি তো মূলত হলো আমাদের মধ্যে সম্পর্ক নষ্ট করে দিচ্ছেন। আমরা সহনশীল আছি, আমাদের রেগুলার দেখা সাক্ষাৎ হচ্ছে। এখন রাজনৈতিক মাঠে দুই জোটের প্রধান তারা বক্তব্য দিবেন, এটা তো স্বাভাবিক, মানুষ এটাকে বিশ্লেষণ করবে। কারণ আপনি কোন বক্তব্য কিভাবে নেবেন, কিংবা এটাকে নিয়ে এসে আপনি ভিন্ন দিকে নিয়ে যাবেন, এটি কিন্তু হতে, আমরা মনে করি আমাদের এক শ্রেণীর বুদ্ধিজীবীরা মূলত আমাদের মধ্যে তারা বিভাজন তৈরি করতে চাচ্ছেন। আমরা তো বিভাজন দেখতে চাই না, সবার প্রতি আমাদের শ্রদ্ধা আছে, এবং খালেদা জিয়ার প্রতি আমাদের এখনো শ্রদ্ধাবোধ আছে। তিনি যথেষ্ট তার অবদান দেশে গণতন্ত্রের জন্য। জিয়াউর রহমানের সাথে আমাদের সেই 7 নভেম্বর আমরা এখনো জামাত ইসলামী আমরা পালন করি না? আমরা তো আমাদের রাজনৈতিক সহনশীল পরিবেশ আছে, সহানুভূমিতা আমাদের আছে। মাঝখানে যখন ভিন্ন ব্যক্তিরা এসে এমন কথাগুলো বলেন, আমরা মনে করি আমাদের এই দূরত্বের পেছনে কিন্তু ওনাদের কিছু ভূমিকা সেখানে থাকে। দেখুন, যে কথাটা আমরা বলেছি আজকে, আপনি বলেছেন দুর্নীতির অভিযোগটা তো টিএবি করেছে না? তো টিএবি তো এখনো আছে। বিএনপি এখন টিএবি কে চ্যালেঞ্জ করুক যে আপনারা তখন যে আমাদেরকে ইন্টেনশনালি দুর্নীতিগ্রস্ত দেশ বানিয়েছেন, এই যে 5 বার চ্যাম্পিয়ন করে যে তকমা আমাদেরকে দিয়েছেন, আমরা তো সেই দুর্নীতি আমরা করিনি। এখন টিএবি কে ব্যাখ্যা করুক এখন যে না, হ্যাঁ তখন আমরা যে রিপোর্ট করেছি, রিপোর্ট আমরা ভুল করেছি। সেই টিএবি তো এখনো আছে। তো টিএবি এখনো থাকতে আপনি কেন আমাদের উপর দোষটা চাপাবেন? আমরা কি অপরাধ করলাম? ধরুন সবাই দুর্নীতি, আমরা দুর্নীতি করি নাই, এই না করাটি আমাদের অপরাধ? আমরা তো মনে করি আমরা 2টা মন্ত্রণালয় থাকার কারণে এই 2 মন্ত্রণালয় বেঁচে গেছে, এখানে কোনো দুর্নীতি হয় নাই, এখানে কিছু রাষ্ট্রের উন্নতি হয়েছে। হয়তো আমরা চলে আসতে এখানে কি হতো, এখানে আরো 2জন মন্ত্রী আসতেন, তারা সেখানে দুর্নীতি করতেন। আর দেখুন, যদি শতভাগ দুর্নীতির মধ্যে থেকেও যে নিজেদেরকে দুর্নীতি মুক্ত রাখা যায়, এর এক্সাম্পল জামাত ইসলামী দেখিয়েছে। এগুলো তো আমরা বলতে চাই না। দেখুন, আমরা বললে অনেক কথাই বলা যায়, আমরা এটি বলে পুরোনো জিনিসকে আমরা নাড়তে চাই না। আমরা হাওয়া বমি অস্বীকার করবেন আপনি? সেগুলো আমরা বলতে চাই না, এগুলো আমাদের জন্য আমরা মনে করি এই নতুন বাংলাদেশে আমরা পিছনে ফিরতে চাই না। কিন্তু আপনি যখন
খোসা মেরে পিছনে নিয়ে যাবেন, তখন তো আমাকে কথা সেখানে বলতেই হবে। আমরা মনে করি মানুষ মূল্যায়ন করবে কারা সেখানে কি করেছেন। মানুষের উপরে আপনি সেখানে ছেড়ে দেন। জামাত ইসলামী একসাথে আমরা সরকার গঠন করেছি, একসাথে আমরা সরকারে ছিলাম, এবং আমরা তখন সে সরকার স্টেবল করার চেষ্টা আমরা করেছি, যে না সরকার টিকে থাকুক, সরকারকে আমরা করার চেষ্টা করেছি। সেটাকে আপনি অপরাধ ধরেন, অপরাধ তো এটা হতে পারে না। আমরা তখন যদি সরকারে পদত্যাগ করতাম, আমরা ছিলাম, আমাদের 2 জন মন্ত্রী আর 17 জন আমাদের এমপি ছিল, তাহলে কি সরকার পতন হয়ে যেত? সঙ্গে দুর্নীতি বন্ধ হয়ে যেত? যদি আমাদের সামর্থ্য তো পুরো মন্ত্রণালয়কে, পুরো মন্ত্রিসভাকে আমরা দুর্নীতি মুক্ত করতাম, সেটা তো আমরা পারিনি। এখন আমরা বলছি যে আমরা যেন আমাদের সুযোগ দেয়, যেহেতু আমরা দুর্নীতির মধ্যে থেকেও আমরা দুর্নীতি করি নাই, এখন যদি আমরা সুযোগ পাই আমরা সেই উদাহরণটা আমরা আবার সৃষ্টি করার চেষ্টা করব। এটি তো কোনো অপরাধ নয়, এটি তো রাজনৈতিক ময়দানে কথা হবেই। যেহেতু দুইটা পক্ষ এখন আলাদা ইলেকশন করছেন, আমি আমার কথাগুলো বলবো, উনি ওনার কথাগুলো বলবেন, জনগণ মূল্যায়ন করবেন কারা সত্য কারা মিথ্যা। এটি তো হওয়া উচিত নাকি? যদি সবাই আমরা এক কেন্দ্রিক কথা বলি, তাহলে সেখানে গণতন্ত্র থাকে না। এখানে মত থাকবে, ভিন্ন মত থাকবে, যুক্তি থাকবে, পাল্টা যুক্তি থাকবে সেখানে। এটা তো আমাদের ডেমোক্রেসি। আপনি কেন সবাইকে একসুরে কথা বলতে হবে? এটা আরেকটা ফেসিবাদের ধারণা সেখানে জন্ম দেয়, যে ফেসিবাদ আওয়ামী লীগ তৈরি করেছিল, যে কাউকে কথা বলতে দেয়নি। এখন তো আমরা কথা বলতে চাই, আমরা একসাথে ছিলাম, একসাথে ইলেকশন করেছি না আমরা? আমাদের এই জোটের কারণে আমাদের নেতারা ফাঁসির মঞ্চে গিয়েছেন না? আমাদের 500 নেতা কর্মী আমাদের শহীদ হয়েছেন না? হয়েছেন তো। আমাদের বহু লোক তো পঙ্গু হয়েছে, অন্ধ হয়ে গেছেন। বিএনপিরও হয়েছে, আমরা আয়না করে গিয়েছি না? কেউ কি বাদ ছিল বলুন তো? আমরা বিএনপিও গেছে, আমরাও গিয়েছি। ওনাদের ইলিয়াস আলী গুম হয়েছে, আমাদের নেতারা গুম হয়েছে। আমরা তো মনে করি জুলুম নিপনের তালিকায় কারো, আমরা সবাই জুলুম শিকার হয়েছি। কারাগারে আমরাও গিয়ে, স্বামী ভাইও কারাগারে গিয়েছেন না? এখন তো সবাই আমার দেশটা গড়তে চায়, আমরা চাই না বিভাজন হোক। আমি ইদানিং খেয়াল করলাম যে আমাদের শামীমুর রহমান বোধহয় কিছু বলতে চাচ্ছেন। জি, আপনি আছেন আমাদের সাথে, আতিকুর রহমান। আপনার শামীমুর রহমান তিনিও বোধহয় কিছু বলতে চাচ্ছেন। জি, এটা আমি তো সরি, আমি একটু কথা বলতে চাচ্ছি। জি জি বলুন। বলেন। আমি আতিকুর ভাই ভালোই বলছেন, ঠিকই বলছেন, কিন্তু আমাদের তো ধরেন ফ্যাসিবাদ বিরোধী আজকের যে জুলাই বিপ্লবের পর যে বাংলাদেশ আমরা পেয়েছি, যে সমস্ত রাজনৈতিক দলগুলো ভূমিকা রেখেছে গত 17 বছর আন্দোলনে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আপনারা দিয়েছেন। আমাদের অনেক হাজার হাজার নেতা কর্মীরা জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছেন। আমাদের বেগম খালেদা জিয়া যে ত্যাগ স্বীকার করেছেন, তারেক রহমান শেখ, জিয়া পরিবার যে অত্যাচার নির্যাতিত হয়েছে, এত অত্যাচার নির্যাতিত তো খুব কম লোকে কেউ হয়নি দেশে। এটা তো সত্য। তারেক রহমান 17 বছর দেশের বাইরে ছিলেন। সবচেয়ে মজলুম নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে বিনা চিকিৎসায় তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তিনি তো শহীদই মৃত্যুবরণ করেছেন, তার মৃত্যুটা স্বাভাবিক হয়নি। তাকে বিনা চিকিৎসায় 6.5 বছর কারাগারে, 2 বছর কারাগারে আর 4.5 বছর গৃহ অন্তরীণ দেখে তাকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তার প্রধান চিকিৎসক বলেছেন, দক্ষিণ প্লাজায় জাতীয় সংসদে সেদিন জাতির সামনে তুলে ধরেছেন, তাকে পয়জনিং করে হত্যা করা হয়েছে। আসলে তো সত্য তাই। তার সন্তানকে কোকোকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বিনা চিকিৎসা বিদেশে। তিনি তো জেলে থাকা অবস্থায় 9/11-এর পর তার মাকেও হারিয়েছেন, ভাইকে হারিয়েছেন, বোনকে হারিয়েছেন, 40 বছরের স্মৃতি বিজড়িত বাড়ি ক্যান্টনমেন্টকে হারিয়েছেন। এক কাপড়ে তিনি বের হয়েছেন। আমি খালেদা জিয়াকে কখনো কাঁদতে দেখিনি, চোখের পানি ফেলতে দেখিনি। আমি ওই দিন দেখেছি গুলশান অফিসে তিনি চোখের অশ্রু বরণ রাখতে পারেননি, ছেড়ে দিয়েছে। এক কাপড়ে সাবেক প্রধানমন্ত্রী 43 বছর রাজনৈতিক জীবনে তিনি দেশের গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠা সংগ্রামে তার যে ত্যাগ ভূমিকা পৃথিবীর ইতিহাসে এটা চিরস্মরণীয় হয়ে থাকবে। আজকে আমাদের তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যে অপপ্রচার বিষোদ্গার করা হচ্ছে, রাজনৈতিক দলগুলোতে অন্যান্য যারা প্রতিপক্ষ, আমরা আপনারা রয়েছেন, অন্যান্যরা রয়েছেন, শালীনতার মধ্যে থাকা উচিত। সবারই সহনশীল, ধৈর্য এবং পরস্পরকে শ্রদ্ধাবোধ থাকা উচিত। জি, আমরা সাধারণ মানুষ আসলে সেটি দেখতে চাই যে রাজনীতিবিদরা একে অপরকে শ্রদ্ধা করবেন। আমাদের দ্বন্দ্বে বৈষম্যের মধ্য দিয়ে আবার ফ্যাসিবাদ বাংলাদেশে ফিরে আসতে পারে, এটা সম্ভাবনা রয়েছে। আমাদের গণতান্ত্রিক শক্তিগুলো প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে আমাদের দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ দেশের স্বার্থে কাজ করতে হবে। জনগণের কাছে আপনি ম্যানিফেস্টো তুলে ধরেন, আপনি কার্ডের কথা বলেছেন তারেক রহমান সাহেব, স্বাস্থ্য কার্ড করলে বলেছেন, ফ্যামিলি কার্ড বলেছেন, কৃষকদের কার্ড করেন। এটা একটা রাজনৈতিক প্রতিশ্রুতি 31 দফার ভিত্তিতে তিনি করেছেন দেশের কল্যাণমূলক রাষ্ট্র কাঠামো গড়ার জন্য। কিন্তু এটা কিন্তু আপনি প্রতারণা বলতে পারেন না। আপনি তাকে সুযোগ দেন, দেখেন না তার প্রতিশ্রুতি সে পালন করে কিনা, সেটা তো জনগণের সামনে তুলে ধরেছেন। নিশ্চয়ই এটার ভিত্তিতে জনগণ আমাদের অতিথিও প্রশ্ন করবেন আপনাদেরকে। জি
আতিক সাহেব, আপনি একজন লয়ার, আপনি যেহেতু আপনার অভিযোগের তীর আমার উপরে ছেড়েছেন সাংবাদিক হিসাবে, আচ্ছা বলেন তো, এই যে এক জালেমকে সরিয়ে আরেক জালেমকে ক্ষমতায় বসানোর জন্য আন্দোলন করি নাই, এই বক্তব্যটা কার ছিল? সাংবাদিকের না কোনো রাজনীতিবিদের? দুই সাপের এক বিষ, নৌকা এবং ধানের শীষ, এটা কি কোনো সাংবাদিকের না কোনো রাজনীতিবিদের? নাম্বার 3, আপনি বলেছেন একজন লয়ার, হাওয়া ভবনের দুর্নীতি, আপনি বলছেন দুর্নীতি, গত 17 বছরে হাওয়া ভবন সম্পর্কে আওয়ামী লীগ কতগুলো মামলা দিয়েছে, কয়টা মামলাকে প্রমাণ করেছে? আদালতের কোনো বিচার না হওয়া পর্যন্ত কি বলা যায়? এই তিনটার প্রশ্নের একটু জবাব দিয়ে তারপর আমি একটু অন্যদিকে যাব, বলেন। এই যে জিনিসটা আপনি বলছেন হাওয়া, তারেক রহমান সাহেব চেয়ারপারসনের কার্যালয়টা ছিলেন, ম্যাডামেরই কার্যালয় ছিল, প্রধানমন্ত্রী থাকবেন। তারেক রহমান সাহেবের প্রশ্নগুলো বিরুদ্ধে মনে হয় আতিকুর রহমানের জন্য। এটা আতিকুর রহমান সাহেবকে দিয়েছে এই প্রশ্নটা। জি না, আমি শামীম, এটা আপনার একটু খণ্ডন করতে চাচ্ছি। না 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 যে উনি- না, আমি এই প্রশ্নগুলো ওখানেই করেছি, আমি যেহেতু উনি একজন লয়ার তো সেই জন্যে। জি। আচ্ছা বলছি আমি, আচ্ছা এই বক্তব্যকে আমরা ভুল দিয়েছি? কি এই যে এটা এক কেন জালেমকে বলেছি? সরিয়ে আরেক জালেমকে ক্ষমতায় বসানোর জন্য আন্দোলন করি নাই? এখানে আমরা কি বিএনপি নাম নিয়েছি? কারা? আমরা বলছি জালেম, তাহলে বিএনপি কি জালেম? আমরা তো বিএনপি নাম বলি নাই। আপনার এই যে কথা বলেছেন না, বলুন। কথা না, আমি বললাম না। কথার প্রতীকী অর্থে কি কিছু বোঝা যায় না? না, আচ্ছা তাহলে আমি এই কেমন যে নেবেন? দুই সাপের এক বিষ, নৌকা এবং ধানের শীষ, এ কি উল্লেখ করা হয়নি? শুনেন, তাহলে যে জালেম সে তার গায়ে নিবে। আমরা জালেম বলছি, আমরা কোন দলের নাম বলি নাই। এখন যদি কেউ মনে করে মনে আমাকেই বলছে, সেটা তো আমাদের কিছু করার নাই। এই মুহূর্তে মাঠে কারা আছে? এই মুহূর্তে কি আওয়ামী লীগ আছে মাঠে? এই যে আমার ধারণা। না, ধারণা নয় না, ধারণা তো আমি একটু আপনি বলি বলছেন। আপনি এটা আমাকে বলতে দেন, দেশে কি এখন চাঁদাবাজি নাই না বন্ধ হয়েছে? এই জুলুমকে আওয়ামী লীগ করেছে না? দেশে এখন দখল বাণিজ্য আছে না নাই? আমি বিএনপির নাম নিচ্ছি না, ধরুন আছে না নাই? আছে তো। এই জুলুমকে আওয়ামী লীগ করেছে না? তো এখন আওয়ামী লীগ দেশে নাই, দখলবাজি হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, অন্যায় হচ্ছে, এগুলো যারা করে তারাই জালেম। যদি আমরা তো কারো নাম বলি নাই, এখন যদি কেউ মনে করে না, তাহলে মানে আমাদের কিছু করার নাই। আমরা চাঁদাবাজি নিয়ে কথা বলেছি, আমরা দখলবাজি নিয়ে কথা বলেছি, আমরা জুলুম নিয়ে কথা বলেছি। এখন যদি কেউ মনে করে না আমাদেরকে বুঝি, তো আমাদের কিছু করার নাই। এখানে কারো নাম উল্লেখ করা হয় না। আমি একটু আসতে শুনেন, কারণ একটা দল যদি তার 4000-এর মতো নেতা কর্মীদেরকে সেখানে বহিষ্কার করে চাঁদাবাজির জন্য, তারা গায়ে নিতেই পারেন। দেখুন ওনাদের 200-এর মতো মানুষ খুন হয়েছেন আভ্যন্তরীণ কোন্দলে, ওনারা ওনাদের দিকে নিতেই পারেন। আমরা তো এগুলো কাউকে বলি না। আমরা রাজনীতি বলছি, আমরা জুলুম চাই না, আমরা জুলুম থেকে মুক্তি চাই। কিন্তু দেশে কি এখন জুলুম চলছে না? তাহলে এই জুলুম কারা করছে বলুন? তো সাধারণ পাবলিক করছে। তো সাধারণ পাবলিক তারা জালেম হয়েছে। আপনি কথা তো বুঝতে হবে, আমাদের রাজনীতি ময়দান এখানে আমরা আছি। এরপর এটাকে আমাদের কোন নেতা বলেছেন যে একই বিষয়, এটা কোন এক লোক বলেছেন? এটা আমরা কখনো বলি না সেখানে। এটা কোন বড় নেতা বলেছেন? আমরা তো দেখলাম যে একজন বড় নেতা যিনি দেশ থেকে এসে, তার প্রতি আমাদের শ্রদ্ধাবোধ আছে। দেখুন আমি কখনো কোনো রাজনৈতিক নেতাকে অশ্রদ্ধা করতে চাই না। আমাদের শামীম ভাই বলেছেন বেগম খালেদা জিয়ার জন্য কিন্তু যখন কারাগারে অধীনে কিন্তু আমি রাজপথে ছিলাম। আমরা আলোচনা চালিয়ে যাব, কিন্তু একটু থামাতে হচ্ছে না। আমরা ফিরবো আলোচনায়, আপনার কাছে আমরা ফিরবো, তবে বিরতিতে যেতেই হচ্ছে বিজ্ঞাপনের কাছে। আসলে আমরা এখানে একটু আটকা, এই কারণে আপনার কাছে আমরা বিরতির পর ফিরে আসবো। থাকবেন আপনারা আমাদের সাথে। আমরা বিরতির আগে অতিথি হিসেবে সাথে কথা বলছিলাম আতিকুর রহমান, নিশ্চয়ই আপনি আছেন আমাদের সাথে? জি জি, দেখুন যেটা আমি বলছিলাম যে যখন বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করা হয়েছিল, তখন রাজপথে আমরা মিছিল করে সেখানে শিবিরের নেতা শহীদ হয়েছেন। এটা এখনো সবাই ইতিহাস আমাদের জানা আছে। আমরা একসাথে গণতন্ত্র উদ্ধারের আন্দোলন আমরা করেছি, একসাথে আমরা জুলুম মোকাবেলা আমরা করেছি। আমরা নিজেরা লম্বা সময় আমরা কারাগারে ছিলাম। আমরা দেখুন, আপনি জামাতের আমির যখন গিয়েছেন মানে গুলশান অফিসে, কি বলেছেন যে বেগম খালেদা জিয়া যে ঐক্য চেয়েছেন, আমরা সেই ঐক্যমতে বাংলাদেশ আমরা গড়তে চাই। আমরা তো মনে করি রাজনীতিতে কথার বিনিময়ে কথা থাকবে, এটি তো রাজনীতি। সেখানে জনগণ মূল্যায়ন করবে। সেখানে আমরা যদি কোনো কথাকে সহ্য করতে না পারি, কথা তো শেখ হাসিনা এরকম ছিল, কথা বললে তাকে সে গুম করতো, খুন করতো। সেখানে আমরা মনে করি রাজনীতিতে
এখন ভোটের ক্যাম্পেইন চলছে, সবাই সবার কথাগুলো বলবেন এবং আর বলবেন, জনগণ সেখান থেকে যার কথা বিশ্বাস হয় তারটাকে জনগণ সেখানে বাছাই করে নেবেন। এখন দুর্নীতির কথা কি আমরা অসত্য বলতে, রেকর্ডেড, এটা তো আর আমরা বানিয়ে বলি নাই। যে আতিক সাহেব আপনার এই জায়গাতে একটু, আতিক সাহেব আপনাকে, আতিক সাহেব আপনাকে এই জায়গাটাই আমি একটু বলতে চাচ্ছিলাম, যেহেতু আমি বারবার বলছি যে আপনি লয়ার, তো এই পর্যন্ত এই হাওয়া ভবন কেন্দ্রিক তারেক রহমানের বিরুদ্ধে কয়টি মামলা হয়েছে দুর্নীতির একটু বলবেন, এবং কয়টাতে সাজা হয়েছে একটু বলবেন? একটু বলেন, আমি একটু শুনতে চাচ্ছি। না না ওজি ভাই, এটা তো বলার প্রয়োজন নাই। শামীম ভাই, আমি কিন্তু ডিবেটকে না না আপনাকে আমি একটু বলি, না আপনি বলে দিয়েছেন, কিন্তু আপনি এই দুর্নীতি বলছি, আমি বলেছি এটি কথিত আছে বলছি না আমি সেখানে। না না এটা শুনেন আতিক ভাই, আপনাকে আমি আপনি একজন লয়ার, কথিত কথা বলার, আমি একটু বলি ভাই শোনেন, আমি একটু বলি, এটা যে আপনি যেটা বলছেন এটা আমার মনে হয় ঠিক হয়নি। কারণ কি, হাওয়া ভবন সম্পর্কে যে অপপ্রচার গত 17 বছর 18 বছর আওয়ামী লীগ হয়েছে না, হ্যাঁ, যে অপপ্রচার করছে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে, আপনি বলেন অনির্বাণ সরকার 2 বছর আসছে, শেখ হাসিনা 16 বছর, 18 বছর তারেক রহমানের বিরুদ্ধে আনিত যে মিথ্যা অভিযোগ মামলা দিয়েছে, একটা প্রমাণ করতে পারছে আদালতে? বিচারপতি, আপনার একজন বিচারপতি তাকে রায় দিয়েছেন, খালাস দিয়েছেন একটা মামলায়, মোতাহার সাহেব, তাকে কিভাবে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, একটা বিচারেও সন্দেহাতীত ভাবে তারেক রহমানের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণ করতে পারেনি। অনির্বাণ সরকার পারেনি, আওয়ামী লীগের 16 বছরও পারেনি। তন্ন তন্ন করে তার অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, সম্পদ খোঁজা হয়েছে দেশে বিদেশে, গোয়েন্দা সংস্থার লোক পাঠিয়ে, কোনো কিছু উদ্ধার করতে পারেনি। অনির্বাণ সরকার পারেনি, আওয়ামী লীগের সরকারও পারেনি। তারেক রহমান সাহেব, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশ ছাড়তে বেগম খালেদা জিয়ার রক্তের উত্তরাধিকার, তার রক্তের মধ্যে রয়েছে সততা, দেশপ্রেম, মানুষের কল্যাণে রাজনীতি করার দৃষ্টান্ত। বাবা মায়ের মতোই তিনি রক্তের উত্তরাধিকার ধারণ করেছেন, অপপ্রচার করেছেন। তারেক রহমানের রাজনীতি বিএনপিকে, জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার জন্য, জাতির সামনে হেয় প্রতিপন্ন করার জন্য বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এত বেশি অপপ্রচার করেছে, কিন্তু দেশের মানুষ সেটা বিশ্বাস করে না। আজকে তার প্রমাণ, দেশটাতে বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনা করেছেন, কোন দুর্নীতি, তাই কেউ এটা তো কেউ জি, এটা তো অপপ্রচার করছে। সে জিনিসটা প্রমাণ হলো কখন? আওয়ামী লীগ করছে, দেশে বিদেশে ষড়যন্ত্র। এই যে উনি যে নিরপরাধ, তার প্রমাণ হলো কখন? ফ্যাসিবাদের পতনের পরে। যদি ফ্যাসিবাদ থাকতো, তাকে প্রমাণ করতে পারতেন আপনি? কোনদিন এটা হতে পারে? বিচারপতি আমরা জুলুমের শিকার হচ্ছি, আমাদের নেতারা ফাঁসির মধ্যে গিয়েছেন। নির্মমভাবে একটা রায় দিয়েছেন বিচারপতি মোতাহার সাহেব, তারেক সাহেবকে একটা মিথ্যা মামলায়, তাকে কিভাবে দেশ থেকে প্রাণ বাঁচানো? আমি বলছি, আমরা কোন ব্যক্তির বিরুদ্ধে কথা বলবো, আমাদের দলগত কথা বলছি। আপনাকে আতিকুল ভাই, আপনাকে একটু হেল্প করি। আমরা তো বিশ্বাস করি আপনার বেগম খালেদা জিয়া জামাত ইসলামের প্রতি অনেক সহানুভূতিশীল। আমাদের সাথে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, মোহাম্মদ হারুনুর রশিদ। রাজনৈতিক দলগুলো আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, মোহাম্মদ হারুনুর রশিদ, সদস্য সচিব, নির্বাচন পর্যবেক্ষক জোট, AFED। ধন্যবাদ আমার সাথে যুক্ত হয়েছেন। তবে যে আলোচনাটি আসলে দুই রাজনৈতিক দলের মধ্যে হচ্ছে ঠিকই, কিন্তু এই অবস্থায়, এই বাকযুদ্ধের মধ্যে নির্বাচনের ভোটের পরিবেশ সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে আসলে কতটুকু এখন পর্যন্ত সেটি আমরা কি বলবো, ঠিক আছে, নাকি এখন পর্যন্ত কোনো ধরনের শঙ্কার জায়গা আছে? হারুনুর রশিদ, আপনার কাছ থেকে যদি এই বিষয়টা মন্তব্য শুনে নিতে চাই। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম আমাদের সুপ্রিয় দর্শক শ্রোতা এবং আমার সহ আলোচক বিন্দু, যদিও তারা এখন পর্যন্ত কোনো কনক্লুশনে আসতে পারে নাই, দুই পক্ষ মোটামুটি একে অপরকে দোষারোপেই লিপ্ত আছেন। এটি আমরা আসলে এই টকশোর পাশাপাশি কিন্তু রাজনীতির এই যে প্রচারণার মধ্যেও আমরা দেখি। জি জি, মনে করি স্টিল এটাই আলোচনাটা হবে, এটাই স্বাভাবিক কথা, এবং একে অপরের ডিসকাশনের মধ্যে থেকে তাদের যে মেইন মেরিটটা সেটা তুলে ধরবেন, এটাই আলোচনার লক্ষ্য। তো সেদিকে আমরা যাচ্ছি আশা করি। তবে মাঠের কথা আমরা বলতে পারি, আমরা নির্বাচন পর্যবেক্ষণ করছি, আমরা যে অ্যালায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি, এটার মাধ্যমে এই আমাদের প্রায় 30টি সংগঠন আছে, তাদের মাধ্যমে 175টি আমরা দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক আমরা সারা দেশে 175টি কনস্টিটিউয়েন্সিতে আমরা নিয়োগ করেছি।
তাদের মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করছি এবং আজকে পর্যন্ত আমাদের প্রায় অনেকগুলো রিপোর্ট আসছে যে নির্বাচন বিশেষ করে প্রতীক পাওয়ার পরের যে প্রক্রিয়াটা শুরু হলো প্রচারণা এবং আগেও কি হয়েছে সেটা আমরা পর্যবেক্ষণ করেছি। তো এখন আমি মোটা দাগে আমি বলতে পারি যে আমাদের এই অ্যালায়েন্স থেকে আমরা যে পর্যবেক্ষণ করছি সেখানে এখন পর্যন্ত কোনো ওই রকম সহিংস ঘটনা আমাদের নজরে আসে নাই, রিপোর্টে আসে নাই। তবে ছোটোখাটো যে বিষয়গুলো না সেটা যেমন আমি যদি বড় কোনো ইনস্টেন্সের কথা বলি, যেগুলো আসলে রিপোর্ট করার মতো যে একটা সমাবেশ হচ্ছে সেখানে অন্য একটা কম্পিটিটিভ দল সেখানে যে আক্রমণ করলো এরকম ঘটনা ঘটে নাই। তবে আজকে একটা ছোট্ট নিউজ আসলো যেটা ফেসবুকে একটা তথ্যের উপর ভিত্তি করে দুই পক্ষ মধ্যে শরীয়তপুরে যে ঘটনাটা ঘটলো, এটা বলা যায় যে সে আসলে পার্টিজান বিষয়টা নিয়ে নয়, দুই পক্ষ প্রচারণার বিষয় নিয়ে হয় নাই। এটা একটা ফেসবুকে একটা তথ্য ভুল কিংবা সঠিক তথ্য নয় এরকমভাবে প্রচার করার ক্ষেত্রে কিংবা এক পক্ষ বলছে দেওয়া হয় না কিংবা কে দিচ্ছে, এটা পরিষ্কার হওয়ার আগেই দুই পক্ষ একটা সংঘাতে লিপ্ত হয়েছে, যে খুব বড় আকারে না হলেও প্রতিবয় সহকর্মীরা কিছু আহত হয়েছে, বাট এটা একটা ইনসিডেন্স বটে। আর একটা আমি দেখলাম যে জয়পুরহাটে ওখানে এবি পার্টির মাইক কেড়ে নিয়েছে জামাতে ইসলামে। এটা মানে মাঠ পর্যায়ের কথা বলছি। তো এগুলো কিন্তু যখন মানে বিশেষ করে গ্রাম অঞ্চলে কিংবা ভোটে একেবারে কমিউনিটি পর্যায়ে যখন কাজ হয়, ক্যাম্পেইন হয়, এরকম ছোটোখাটো কিন্তু একটা বিশাল বড় দেশে এত মানুষের মধ্যে এরকম ক্যাম্পেইনে এরকম ছোটোখাটো ইনসিডেন্স হবে না তা নয়। তবে মূল কথা আমরা দেখছি রেফারি হিসেবে যে বাংলাদেশ ইলেকশন কমিশন, তারা ওইরকম যখন কোনো মেজর ত্রুটি পাচ্ছে আমাদের নোটিশে আসছে, তারা অ্যাকশনে গেছে। যেমন অনেককে জরিমানা করেছেন, যেমন 94 তারা কেস তারা অ্যাকসেপ্ট করেছে এবং এই কেসগুলোর অনেকগুলোর ক্ষেত্রে তারা জরিমানাও দিয়েছে এবং অনেককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। তো সেক্ষেত্রে যে পর্যায়ে এখন পর্যন্ত আছে সেটা আমাদের কাছে। কিন্তু আপনি একটা কথা বললেন যে ছোট ছোট করে বেশ কিছু ঘটনা কম বেশি কিন্তু আসলে আমরা জানি যে হয়েছে। বিএনপির নেতাকর্মীদের উপর সংঘর্ষ, জামায়াতে ইসলামের নেতাকর্মীদের উপর আক্রমণ, এনসিপি নেতাদের উপর আক্রমণ থেকে শুরু করে শীর্ষস্থানীয় নেতাদের উপর আক্রমণ, এরকম নানা রকম খবরাখবর কিন্তু বিভিন্ন গণমাধ্যম আছে এবং আমরা সেই সংবাদগুলো প্রচার করে থাকি। এই বাস্তবতায় থেকে সামনের দিনগুলোতে নির্বাচনের পরিবেশ কতটা নিয়ন্ত্রণে রাখা যাবে? কারণ ছোট ছোট ঘটনা থেকেই কিন্তু এক ধরনের বড় এক ধরনের ঘটনা ঘটে যায়। কারণ এইগুলো যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে বড় ঘটনা নিয়ন্ত্রণ করার যেই সক্ষমতা হোক বা লোকবল হোক, সেই জায়গায় এক ধরনের টানাপোড়েন তৈরি হয়। এর আগের নানা সময় আমরা আসলে দেখেছি। আপনি সেই জায়গায় কোনো ধরনের আশঙ্কা দেখেন কিনা? হ্যাঁ, আমরা সেই আশঙ্কাটা দেখি, এটা সত্য। তবে আমরা আশা করছি যে ইলেকশন কমিশনের ওভারসাইটটা যেমনটি সংখ্যাটা বাড়ছে এবং ছোট ছোট করে এইসব সংঘাতগুলো নোটিশে আসছে, তেমনই নির্বাচন কমিশনের ওভারসাইটটাও যদি আরও একটু বৃদ্ধি করা যায়, সাথে সাথে তারা অ্যাকশনে থাকে মাঠে, তাহলে আমার মনে হয় যে এটাকে আর বাড়তে দেওয়া যাবে না। এবং এ ব্যাপারে মূল ভূমিকা রাখতে পারে দুইটা মেজর পলিটিক্যাল পার্টি, 2-3টা, তারা যেন এটা বলে যে তার সমর্থকদের কোনোভাবেই সংঘাতে জড়িত না হওয়া এবং বিকল্প অনেকভাবেই মিছিল করতে পারে, তারা গণসংযোগ করতে পারে, মুখোমুখি না হওয়া। এক পক্ষ আরেক দিকে যাবে, আরেক পক্ষ আরেক দিকে গণসংযোগ করবে, এটা অ্যাভয়েড করা সম্ভব। ওপরের যে সিনিয়র লিডার আছে তারা কিন্তু আপনার কাছে আরেকটি প্রশ্ন, আবার আপনি যেভাবে বলছেন হয়তো সেটি মাঠের চিত্র হওয়ার কথা, কিন্তু বর্তমানে যেহেতু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমটি ব্যবহার করি, এটি এক ধরনের ব্যাধির মতো হয়ে গেছে যে মাঠের ঘটনার সত্যতা জানার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে নানা দিকের খবরগুলো, মতামতগুলো চলে আসে, যেটি অন্য মানুষদের উপর কিন্তু এক ধরনের প্রভাব ফেলে। সামনে নির্বাচনে এটিও কিন্তু এরই মধ্যে কিন্তু বারবারই সকল রাজনৈতিক দলে কিন্তু বলছে যে এই জায়গায় নিজেদের সংগত হওয়া অথবা আসল ঘটনা জানবার, ভোটারদের যাতে সহিংসতা কমে, সবারই মূল লক্ষ্য সহিংসতা যাতে না হয়, নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এখানে আসলে কি করবার আছে?
এখানে একটা বিষয় আপনাকে বলি যে আসলে খুবই শঙ্কার কথা, যে ফেসবুকের যে মেইন মালিক যেটা মেটা বলে, যারা এটা দেখভাল করছে, আমরা গত কয়েকদিন আগে একটা ওয়ার্কশপ করলাম যে আসলে তাদের রোলটা কি হবে, যে এরকমভাবে যে নিউজ, ফেক নিউজ কিংবা ডিসইনফরমেশন মিস ইনফরমেশনগুলো এমনভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে যেটা আসলে একজন প্রার্থীর জন্য সম্মান নষ্ট করছে, সমর্থকদের মানে প্রভোগ করছে যাতে সংহতে লিপ্ত হয়, এরকম আমরা দেখতে পাই। এবং আজকের ঘটনা কিন্তু প্রুভ করে এই ফেসবুকে এটা, আদারওয়াইজ কিন্তু এখানে কোনো ঘটনা আশঙ্কাই ছিল না। তো এই এটা জায়গায় একটা এই জায়গায় প্রশ্ন আমার আছে, রাজনৈতিক দল মানে যে অতিথিরা আছেন আমাদের সাথে, এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটি আমাদের অতিথি বলছিলেন যে রাজনৈতিক দলের নেতাদের এক ধরনের সম্মানহানি করার যে চেষ্টাটি আসলে চলছে, সেটিকে আপনারাও এটি আমার প্রশ্ন দুই দলের প্রতি, যে আপনারা কিভাবে আসলে সেটি নিয়ন্ত্রণ করবেন বা সেই জায়গায় অন্য পক্ষের যাতে হচ্ছে বক্তব্য খুব বাজেভাবে না আসে, সেটি আসলে নিয়ন্ত্রণ করবেন। শামীম ভাই, আপনাকে দিয়ে যদি শুরু করি। হ্যাঁ, ঠিকই বলেছেন। এটা তো আমি প্রথম থেকে বলেছি, আমাদের রাজনীতিবিদদের রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে পরস্পর প্রতি পরমত সহিষ্ণুতা, সহনশীলতা, এগুলো ধৈর্য সহনশীলতা থাকা উচিত, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো কটাক্ষ করে তুচ্ছ তাচ্ছিল্য করে কোনো রাজনৈতিক দলের নেতাকে হেয় প্রতিপন্ন করার জন্য কোনো বক্তব্য করে দিয়েছেন, কোন আঘাত দিয়ে কোনো বক্তব্য দিয়েছেন? কখনো দেননি। এটি তার একটি অনন্য বৈশিষ্ট্য। এটা রাজনীতিবিদদের এই ধরনের বিরল গুণাবলী এবং প্রতিভার অধিকারী ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এটা আমাদেরকে বুঝতে হবে। আমাদের রাজনীতিবিদদেরকে সবাই অবশ্যই ধৈর্যশীল, সহনশীল হইতে হবে পরস্পর প্রতি। তা নাহলে তো আবার গণতান্ত্রিক সংস্কৃতি আপনি নির্মাণ করতে পারবেন না। এই বাংলাদেশটা আমরা 54 বছরে কত পিছিয়ে গেছি। আমাদের চেয়ে কম সময়ে স্বাধীনতা নিয়ে ভিয়েতনাম, কোরিয়া কোথায় চলে গেছে দেখেন। আমরা কিন্তু রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে, রাজনীতির শক্তিকে, রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে দুর্বৃত্তায়নের কারণে আজকে আমাদের বাংলাদেশ পিছিয়ে পড়েছে। প্রত্যেকটি জায়গায় দুর্নীতির কারণে, লুটপাট, দুর্নীতি, সন্ত্রাস, এই জাতীয় সংকট আমাদের জাতিকে কুড়ি কুড়ি ধ্বংস করে দিয়েছে। ক্ষুধা, দারিদ্রতাকে আমরা জয় করতে পারিনি, শিক্ষাকে জয় করতে পারিনি, আমরা স্বনির্ভর হতে পারিনি। কারণ কি? আমাদের রাজনৈতিক শক্তিটাই প্রত্যেকটি জায়গায় বিভাজন করছে, দলীয়করণ করছে। রাজনৈতিক শক্তিটাই দলীয়করণ করে, লুটপাট করে একটি দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। কি বিচার বিভাগ, কি পুলিশ প্রশাসন, কি সিভিল প্রশাসন, কি গুরুত্বপূর্ণ সেক্টর, এগ্রিকালচার, কৃষি, স্বাস্থ্য, স্থানীয় সরকার, সমস্ত জায়গায় আমরা রাজনৈতিক দুর্বৃত্তায়ন করে ধ্বংস করে আজকে এই জায়গাটা করা বেগম যাবে খালেদা না। জিয়া যেই মানসিকতা নিয়ে হচ্ছে রাজনীতি করতেন, যে আরেকজনকে ছোট করে না, সকলকেই তিনি সম্মান দিয়ে যে রাজনীতি করতেন, সেটি আসলে সবার ভেতরে আছে কিনা, সেটি ধারণ করেন কিনা, সেই প্রশ্নটি আসলে থেকেই যায়। অ্যাডভোকেট আতিকুর রহমান, আপনার কাছেও আসতে চাই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে রাজনীতিবিদদের নানা রকম কথা, এক জায়গার কথা আরেক জায়গার কথা মিলে এক ধরনের যে মন্তব্যগুলো বিভিন্নভাবে ছড়িয়ে দেওয়া হয়, সেটিতে ভোটারদের ভিতরে বিরূপ প্রতিক্রিয়া পড়ে কিনা, এবং সেখান থেকে রাজনৈতিক দল হিসেবে আপনারা কোনো ধরনের উদ্যোগ নিচ্ছেন কিনা? না, এটা তো হচ্ছেই আপনার বিভিন্ন। দেখো শামীম ভাই, দেখুন, এই সামাজিক যোগাযোগ মাধ্যমের সব নিউজকে আপনি অসত্য বলতে পারেন না। দেখুন, বাংলাদেশের এই নির্বাচনকালীন সময় আমরা প্রতিদিন বিভিন্ন পত্রিকা বিশ্লেষণ করি। আমরা দেখলাম বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসও কিন্তু এখন একপাক্ষিক নিউজগুলো করেন। আমার মানে বাসস কয়টা নিউজ করেন, বিএনপির কয়টা, জামাতের, আমরা বিশ্লেষণ করি। এই যে আমাদের দৈনিক প্রথম পত্রিকা দেখলাম 25শে জানুয়ারিতে ওনারা বিএনপির সংবাদ দিয়েছেন 22টা, আর জামাত যুদ্ধ সংবাদ দিয়েছেন মাত্র 5টা। এগুলো আমার সব কারা কি করতেছেন সব বিশ্লেষণ আছে। দেখুন, গত 2-3 দিন যাবৎ বাংলাদেশে সিরিজ বিভিন্ন জেলাতে জামাতের যারা নারী কর্মী তাদের উপরে বিএনপি, তাদের অঙ্গ সংগঠনের লোকেরা হেনস্থা করতেছেন, হামলা করতেছেন, এবং কারো হিজাব ধরে মানে তারা টেনে খুলে ফেলতেছেন। এই ধরনের নিউজগুলো কোনো আমাদের মূল ধারা মিডিয়া কি আসে বলুন তো? যার জন্য আজকে জামাতের মহিলা বিভাগ আমরা নারীর প্রতিবাদ সমাবেশ আমরা আয়োজন করেছি। আপনার মিডিয়া আপনি বলুন, এই যে এতগুলো লালমনিরহাট, চুয়াডাঙ্গা, লক্ষ্মীপুর থেকে শুরু করে টাঙ্গাইলে, ভোলায়, আজকে পাবনা, নারায়ণগঞ্জ হয়েছে, এই ঘটনাগুলো যদি মূল মিডিয়া আসে নাই, আমরা জেনেছি কোথায় থেকে?
এটা আমরা সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি, এটা তো আমাদের জন্য বাস্তব। বা বাংলাদেশ দেখবো এমন হবে, আমি জানি না কি হয়, যা আমরা দেখছি হয়তো ইলেকশনকালীন আরো ময়দানের সঠিক তথ্য আমরা পাবো না। এবং তার উৎসটা হচ্ছে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম না থাকলে ইলেকশনের পরিবেশ কি হচ্ছে, নারী হেনস্থার শিকার হচ্ছে নানা জায়গাতে, মানে র্যান্ডমলি এগুলো কিন্তু আমরা কিন্তু সেখানে এরকম পেতাম না। দেখুন, অভিযোগ তো আবার হচ্ছে বিএনপির পক্ষ থেকে আপনাদেরও উপর আছে যে আপনারাও নানাভাবে হচ্ছে মানুষদেরকে নানা ধরনের বিভ্রান্তিমূলক কথা বলছেন। এ ধরনের কথা বিএনপির অনেক নেতারাও বিভিন্ন সময় বলেছেন। দেখুন আমি বলি আজকে, এই যে আজকে বিএনপি নেতা বলেছেন তিনি জামাতের মহিলা কর্মীদের বস্ত্র খুলে নেবেন, এটা আজকে নিউজ পত্রিকায় এসেছে, আমি শব্দ উচ্চারণ করতে চাচ্ছি না। আমাদের চাঁপাইনবাবগঞ্জের সাবেক এমপি ফাফি আফা বলেছেন যে জামাতের কিন্তু যারা মহিলা কর্মী ঢাকা তাদেরকে বিশ্ববিদ্যালয়ের বলেছেন। ডাকসুকে কেন্দ্র করে যে এই ধরনের বক্তব্য আমরা দেখেছি, একজন নেতা বলেছেন যে আমি 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 আপনাকে বলি এই ব্যাপারে জামাত আমরা কখনো তার বক্তব্যকে আমরা সমর্থন করি না, এবং জামাত সেটা পদক্ষেপ নিয়েছে। কিন্তু আমি বলি ধরুন এখন সেটা কিন্তু ওই সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে 3 দিন পরে খবর আসার পর তখন কিন্তু আপনারা নিয়েছেন না তখন আমরা তখন দেখুন আমি বলি আপনাকে, জামাতের 1% অপরাধ, আমি 1% অপরাধকে অপরাধ মনে করি। 1% অপরাধকে আপনি রিয়েকশন করানো হলো 99 ভাগ, আর বিএনপির 90 ভাগ অপরাধকে আপনি 10% রিয়েকশন দেখাচ্ছেন না। দেখুন মোশাররফ হোসেন ঠাকুর যে বললেন কিছুদিন আগে, আপনারা মিডিয়া আলোচনা করেছেন এবং কোন পদক্ষেপ বিএনপি নিয়েছে, তিনি যে বলেছেন যে মোশাররফ হোসেন ঠাকুর সাহেব যে যারা হিজাব পরেন তারা হলেন পতিতার মতো, বলেছেন না? বলুন, এটা তো সব জায়গায় এসেছে। বিএনপি তাকে কোনো বহিষ্কার করেছে? জামাত তো বহিষ্কার করেছে এবং তার পদ স্থগিত করেছে। মানে আমরা কোনো অপরাধকে আমরা কোনো কনসিডার করি না, আমরা দায়িত্ব নিয়ে বলি তিনি কাজটা ভুল করেছে, সঠিক করেন। আমরা ফিরবো আলোচনায়। আলোচনা আসলে শেষ মুহূর্তে রয়েছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আতিকুর রহমান, ধন্যবাদ শামীমুর রহমান শামীম, এবং একই সাথে ধন্যবাদ হারুনুর রশিদ। নিশ্চয়ই আমরা ফিরবো পরবর্তীতে আবারও অন্যদিন কোনো আলোচনায়। একেবারে শেষ পর্যায়ে আমরা ৭১ জার্নালে সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা আমাদের স্টুডিওর অতিথির কাছে আসলে ফিরতে চাই, অনেকক্ষণ আসলে আপনার সাথে কথাই হয়নি। কাগজি ভাই, আসলে শেষ মুহূর্তে আমরা আছি, তারপরেও বাকযুদ্ধ আমরা হয়তো দেখলাম, আমরা ব্যক্তিগত আক্রমণও দেখলাম, কিন্তু শেষ পর্যন্ত আপনার কাছে কি মনে হয় যে এটি আসলে আলোচনা হবে, বিতর্ক হবে, এবং ভোটকে কেন্দ্র করেই কিন্তু সবচেয়ে বেশি আমরা যেটাকে বলি কাদা ছোড়াছুড়ি বা হিট স্পেস, মানে হেট স্পেস যেটাকে বলে আমরা, ঘৃণা ছড়ানো যেটা, তো এইগুলো হয় শুধু বাংলাদেশে খুব কম হয় তুলনামূলকভাবে। ইন্ডিয়াতে যেভাবে হয় তার তুলনায় বাংলাদেশে কিছুই হয় না। তারপরও আমরা আশা করব যে এই নির্বাচন উপলক্ষে বা ভোটের আগে যা কিছু হোক এরকম বাকযুদ্ধের মধ্যেই থাকুক, সেটা যাতে হাতাহাতি মানে লাঠালাঠি বা অস্ত্র প্রদর্শন এইটাতে না যায়, না গেলেই পরে মানুষ শান্তিপূর্ণ ভোট দিতে পারবে এবং উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবে। আমরাও আসলে সেটাই চাই যে সবাই সামনের যে নির্বাচন আসছে 12 ফেব্রুয়ারি, তাতে উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাবে, নিজের মতামতটি দিবে। আমরাও সেই আশাই রাখতে চাই। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ, আবারও দেখা হবে।